আলাদিন। আলাদিন এখনো বাড়ি ফিরল না। কত রাত হয়ে গেল, আলাদিন কোথায় গেল? এখন এত রাতে ওকে খোঁজার জন্য সাহায্য চাইতে কার কাছে যাব? যদি আলাদিনের বাবা থাকতো। আমার তীক্ষ্ণ বুদ্ধির আঁকা সত্যি কি মহামান্য বাদশার নেই, নাকি এটা আমার কোনো দেখার ভুল? এটা ভুল নয়, বরং খুব সুন্দর একটা বাস্তব আংটির চিন। মহামান্য বাদশাহ আল্লাহর কাছে পৌঁছে গেছে। বাহ আকা বাহ, আপনার মস্তিষ্ক আমার পেটের মতো বড়, আর আপনার উদ্দেশ্য আমার ছাতির মতো মজবুত। কখনো কখনো তো মনে হয় যে ভগবান সমস্ত মানুষের বুদ্ধি আপনাকেই দান করেছেন। দারুণ দারুণ। কিন্তু আকা, যদি মহামান্য বাদশাকে মারতেই হতো তাহলে এটা তো আমরা অনেক আগেই করতে পারতাম। আপনি এতটা অপেক্ষা কেন করলেন? অপেক্ষা, কারণ মহামান্য বাদশাকে মারা আমার আসল উদ্দেশ্য ছিল না, বরঞ্চ আসল উদ্দেশ্যে পৌঁছানোর একটা ছোট্ট সিঁড়ি ছিল। আমি এটা জানতাম, বাগদাদের বাদশাহ হতে গেলে আমায় 3টে চাল দিতে হবে। প্রথম, মহামান্য বাদশার হত্যা, যার দাগ গিয়ে লাগবে আলাদিনের কাপড়ে। দ্বিতীয়, জনগণের রাগ। এটা জানার পরে যে তাদের প্রিয় মহামান্য বাদশার মৃত্যুর কারণ তাদেরই ভালোবাসার পাত্র আলাদিন কালো চোর, যাকে তারা নিজেদের ত্রাতা মনে করত তাকেই ঘেন্না করবে। তারপর আমার তৃতীয় আর শেষ চাল, রাজকুমারী ইয়াসমিন, ওনার ঘেন্না। না বাবা জীবিত থাকবে, না ভালোবাসা। ও তো একা হয়ে যাবে। আর ঠিক সেই সময় আমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওনার মন জিতে নেব, আর তারপর ওর আর বাগদাদের উপর আমি রাজত্ব করব, রাজত্ব। বাহ আকা বাহ, কি দারুণ চাল ভেজেছেন, কি বুদ্ধি লাগিয়েছেন, কি খেলা খেলেছেন। ধন্যবাদ, ধন্যবাদ। কিন্তু তোমরা আসল কথাটা জানো কি, যে কোনো যুদ্ধ জিততে গেলে একটা সঠিক ঘোড়া লাগে। তার মানে? তার মানে যে কোনো যুদ্ধে সঠিক ঘোড়া থাকাটা খুবই দরকার। আর আমার এই যুদ্ধে আমার সেই ঘোড়া আমাকে দারুণভাবে সাহায্য করেছে। আমার কাজে এলো আমার ভালোবাসার প্রদীপের জিন।
আমি আলাদিনকে এমন গলদ ধাঁধায় জড়িয়ে ফেললাম যেখান থেকে সে বেরোতেই পারলো না। তারপর আমি ওর মনে এই বিশ্বাস ঢোকালাম যে ওর ভাই চিনু ওর কাছে ফিরে আসবে। তারপর ওকে এমন একটা রাস্তায় হাঁটালাম যার লক্ষ্য আমি অনেক আগে ঠিক করেছি। আমার তীক্ষ্ণ বুদ্ধির আঁকা, আজ আপনি কিছুটা বেশি বুদ্ধির কথা বলছেন। তাই না? আর একটু ভালো করে বোঝান। দাঁড়াও, ঠিক করে বোঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, প্রথমে তুমি তোমার জাদুর শক্তি প্রয়োগ করে আমাকে ওই সব ঘটনাগুলো দেখাও। আমি একবার ওই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে চাই। নিশ্চয়ই আঁকা। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। এই যে আঁকা। সব থেকে প্রথমে প্রদীপের জিন কাঁচের টুকরোতে আলাদিনকে ওই গুপ্ত ঘরটা দেখিয়েছিল। হয়তো এটা জিনুর পরবর্তী সংকেত। আর ওকে এটা বিশ্বাস করিয়েছিল যে ওর ভাই জিনুকে ও ওখানেই পাবে। আর ও বোকার মতো সেটাই খুঁজতে শুরু করে দিল। ওই ঘরে ঢোকার পর ও সূর্যের ছটা দেখল। প্রাসাদের চিহ্ন, যেটা ওকে আবার প্রাসাদে নিয়ে এলো। এই কথার সূত্র ধরে ও বুঝতে পারলো যে ও যদি প্রদীপের জিনকে পেয়ে যায় তাহলে ও ওর হারিয়ে যাওয়া জিনুকেও পেয়ে যাবে। তারপরও খুঁজতে বেরোলো আশ্চর্য প্রদীপকে। আমার চালে ফেঁসে গিয়ে ও সেই ঘরটায় গিয়ে পৌঁছলো যেখানে একটা নয় অনেকগুলো নকল প্রদীপ ওর জন্য অপেক্ষা করছিল। বেচারা এমন ভাবে খুঁজতে লাগলো প্রদীপ যে ও ভুলেই গেল যে কখন মহামান্য বাদশাহ আর আমি পৌঁছে গেলাম ওর ঘরে। আর তারপর আমি ওকে সেই নামটাতেই ডাকলাম, কালো চোর। মহামান্য বাদশাহ এই সেই কালো চোর। আমি জানতাম এই কথাটাই ও সন্দেহ করবে, আর সেটাই হলো। আর আমাকে সন্দেহ করতে শুরু করলো। আর ঠিক সেই সময় মহামান্য বাদশাহ হুকুম দিয়ে দিল যে আলাদিনকে গ্রেপ্তার করা হোক। ওই অপরাধীকে তুমি কাল হাত করা পড়িয়ে আমার দরবারে নিয়ে আসবে। এখন আলাদিন আমার ওপর নজর রাখতে ওই গোপন ঘরে তো এলো। এরপর ওর সন্দেহকে আরো পোক্ত করতে আমি ওকে বিশ্বাস করালাম যে এই ঘরের মধ্যে জিনের পাহারা আছে। এটা নিশ্চয়ই জিনের জাদু দিয়ে বানানো হয়েছে। এরপর আমার নির্দেশে প্রদীপের জিন ওর সামনে গেল। তখন ও প্রদীপের জিনকে জিজ্ঞেস করলো, এর মধ্যে কি সত্যি জাদুর প্রদীপ আছে? প্রদীপের জিন ওর কথায় বিশ্বাস করার অভিনয় করলো। আর তারপরও বিশ্বাস করে ফেললো যে নিশ্চয়ই ওই ঘরের মধ্যে কিছু না কিছু তো আছে। আর তারপর আমি মহামান্য বাদশাকে বললাম যে আলাদিন ভালো ছেলে, আর ওনার রাজকুমারী ইয়াসমিনের পছন্দকে গুরুত্ব দিয়ে ভাবা উচিত। আপনার উচিত ওই ছেলেটির সাথে একবার দেখা করা। রাজকুমারীর ওই প্রস্তাব পছন্দ হবে। তারপর আমাদের প্রিয় আলাদিন রাজকুমারী ইয়াসমিনকে নিয়ে ওই গোপন ঘরে এলো। আর যেখানে আমার প্রিয় বন্ধু প্রদীপের জিন ওদেরকে ভেতরে আসার অনুমতি দিল। আর ওখানেই ওরা গুফোর পোশাক দেখতে পেল, যাতে এই কথাটা ওরা বিশ্বাস করে যে আমার আর গুফোর মধ্যে সম্পর্ক আছে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তারপর গুলবদনকে আমি আমার বোরে বানালাম। আমি জানতাম ওই গাধাটা ভুল নিশ্চয়ই করবে, আর সেই জন্যই গাধাটাকে আমি তরোয়াল নিয়ে আলাদিনের বাড়িতে যেতে বলেছিলাম। আর সেই সময় আলাদিন ওকে দেখতে পায় আর ওর পিছু নেয়, আর তারপর ও একটা বুদ্ধি বার করে। আমাদের গুফর পর্দা ফাঁস করতে হলে আমাদের একটা ছোট্ট খেলা খেলতে হবে, যাতে তুমি হবে রাজকুমারী ইয়াসমিন। আর তারপর আলাদিন গুলবদনকে ইয়াসমিনের কাছে নিয়ে যায়, আর গুলবদন সেই কথাগুলোই বলে যেগুলো আমি বলাতে চেয়েছিলাম। ওয়াজিরে আলা আমাকে একটা তরোয়াল দিয়েছে। ওয়াজিরে আলা ওই তরোয়ালটা চাঁদনি রাতে ব্যবহার করবে। আর এরপরেও সেটাই হলো যেটা আমি চেয়েছিলাম। আর ওই কালো রাতের দিনে রাজকুমারী ইয়াসমিন গুলবদনকে ওই তরোয়ালটা গোপন ঘরে রাখার সময় দেখে নিল। আমাকে এই সমস্ত কিছু এক্ষুনি আলাদিনকে জানাতে হবে। আর তারপর আমি মহামান্য বাদশাকে বললাম যে আপনি একবার আলাদিনের সঙ্গে সাধারণ পোশাকে দেখা করে নিন। ওয়াজিরে আলা, আমাকে একজন সাধারণ মানুষ বানানোর সমস্ত ব্যবস্থাপনা এখন তোমাকে করতে হবে। রাজকুমারী ইয়াসমিন আলাদিনকে বলল যে তরোয়াল রাখার জন্য গুলবদন ওই গোপন ঘরের মধ্যে গেছে। রাজকুমারী ইয়াসমিনকে সুরক্ষিত রাখার জন্য ওই বোকা আলাদিন রাজকুমারীকে অজ্ঞান করে দিল। আর আমি যদি এটা না করি তাহলে তোমার প্রাণের বিপদ হতে পারে, আর যেটা আমি কখনো হতে দেব না। আর কালো রাত আসার আগেই পৌঁছে গেল ওই গোপন ঘরে। এটাই ওই বোকা আলাদিনের সব থেকে বড় ভুল ছিল। প্রথম ধাক্কা আলাদিন তখন খেলো যখন ও জানতে পারলো যে মহামান্য বাদশাহ আসলে গুফো। মহামান্য বাদশাহ। দ্বিতীয় ধাক্কা যখন মহামান্য বাদশাহ জানতে পারল ওই দুজন একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। তারপর আংটির জিন মহামান্য বাদশাকে নিজের আয়ত্তে করে নিল। আর ওনাকে দিয়ে সেই সমস্ত দোষ স্বীকার করলো যা আসলে গুফো করেছিল। আমি শুধু ওমারকে ফাঁসিয়েছি তাই নয়, ওর মানে তোমার পরিবারকেও ধ্বংস করেছি। আরো এত রেগে গেল যে ও মহামান্য বাদশাহ মানে আংটির জিন আলাদিনকে আমার নির্দেশ অনুসারে ওই ঘরে নিয়ে গেল যেখানে এই খেলার শেষ দানটা দেওয়া বাকি ছিল। আর আমি সঠিক সময় রাজকুমারীকে নিয়ে ঠিক সেখানে পৌঁছে গেলাম, যাতে সে সেটা দেখতে পায় যেটা আমি তাকে দেখাতে চেয়েছি। মহামান্য বাদশাহ। আর রক্ত লেগে থাকা তরোয়াল হাতে দাঁড়িয়ে আলাদিন! ইয়া!
আর এরপরে কি হলো সেটা আমরা সবাই জানি। আমার তো বিশ্বাসই হচ্ছে না আকা। বিশ্বাস করো আর তৈরি হয়ে নাও, কারণ এরপর যা করতে হবে সেটা তোমায় করতে হবে আংটির জিন। কারণ কালকের সকাল মানুষের জন্য দুঃখই নিয়ে আসবে, কিন্তু আমার জন্যে সাফল্যের আনন্দ। রাজত্ব হবে বাদশাহ জাফর। দারুণ!